আমি প্রথমে ভেবেছিলাম তুমি আমাকে ভুলভাবে নেবে। মেহরুন হালকা মাথা নেড়ে বলল, শুরুতে নিয়েছিলাম, খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল তুমি আমাকে এত বড় একটা ব্যাপার থেকে দূরে রাখলে কেন। কিন্তু এখন বুঝতে পারছি তুমি শুধু একটা জায়গা দাওনি, তুমি একটা দায়িত্ব আমার সামনে এনে দাঁড় করিয়েছো। এই কথাটা শুনে মেহেদি কিছুটা অবাক হলো, আবার গর্ব অনুভব করলো। সে মৃদু হেসে বলল, দায়িত্ব? মেহরুন চারপাশে তাকালো। বাচ্চাগুলো তখনও ওদের ঘিরে আছে। কেউ ওর ওড়না ধরে, কেউ হাতটা ছাড়তে চাইছে না। মেহরুন বলল, হ্যাঁ, এদের চোখের দিকে তাকাও। এরা শুধু ভালোবাসা চায় না, এরা কাউকে চায় যাকে তারা নিজের বলতে পারে। আজ ওরা আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছে। এটা ছোট কিছু না, আমার জন্য অনেক বড় একটা পাওনা মেহেদি। মেহেদি কিছুক্ষণ চুপ করে রইল, যেন মেহরুনের কথাগুলো সে ভেতর থেকে অনুভব করার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে বলল, তুমি যদি এই দায়িত্ব নিতে চাও, আমি তোমার পাশে আছি। একা নিতে হবে না। মেহরুন ওর দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর আগের মতো দ্বিধা ছিল না, বরং এক ধরনের দৃঢ়তা জন্ম নিয়েছে। ওর শান্ত গলেই বলল, আমি একা নেব না, আমরা একসাথে নেব। এই আমরা শব্দটা শুনে মেহেদির মুখে হালকা হাসি ফুটে উঠল, যেন এতক্ষণে সব কিছু তার ঠিক জায়গায় বসেছে। ওদের দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ বাচ্চাগুলো এসে বলতে লাগলো, আপি ভাইয়া চলো কেক কাটি। মেহরুন আর মেহেদি একসাথে বাচ্চাগুলোর দিকে তাকালো। হঠাৎ করে চারপাশের আবহাওয়াটা বদলে গেল। একটা নরম উষ্ণ আনন্দ ছড়িয়ে পড়ল। মেহেদি বাচ্চাগুলোর দিকে চেয়ে হেসে বলল, চলো, আজকের আসল অনুষ্ঠানটা তাহলে শুরু করা যাক। বাচ্চাগুলো আনন্দে হাততালি দিতে লাগলো। কেউ দৌড়ে গেল টেবিলের দিকে, কেউ আবার মেহরুনের হাত ধরে টানতে লাগলো। মেহরুন একটু অবাক হয়ে বলল, কেকও আছে নাকি? মেহেদি চোখ টিপে বলল, সবই আছে, শুধু তোমার হাসিটা দরকার ছিল। টেবিলের ওপর একটা মাঝারি সাইজের কেক রাখা, সাদামাটা কিন্তু ভালোবাসায় ভরা। উপরে ছোট্ট করে লেখা, শুভ জন্মদিন আপ্পি। এই লেখা দেখে মেহরুনের বুক আবারও কম্পন সৃষ্টি হলো। ও ধীরে ধীরে কেকের সামনে গিয়ে দাঁড়ালো। বাচ্চাগুলো ওকে ঘিরে ধরলো। কেউ কাটো কাটো বলছে, কেউ আবার গান ধরার চেষ্টা করছে। একটা ছোট ছেলে গলা ছেড়ে গাইতে শুরু করলো। হ্যাপি বার্থডে আপি। তার সাথে সাথে বাকিরাও এলোমেলো সুরে যোগ দিল। মেহরুনের জন্মদিন আরও 15 দিন আগেই চলে গেছে, কিন্তু বাচ্চাদের এমন আনন্দ দেখে মেহরুনের মনে হচ্ছে আজকে ওর জন্মদিন। মেহরুন হেসে ফেল, এমন একটা হাসি যেখানে কষ্ট, ভালোবাসা সব কিছুই মিশে আছে। মেহেদি ওর পাশে দাঁড়ালো। এরপর কানে কাছে মুখ নিয়ে খুব আস্তে করে বলল, ইচ্ছে করলে একটা উইশ করতে পারো। মেহরুন চোখ বন্ধ করলো, কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ফু দিয়ে মোমটা নিভিয়ে দিল। চারপাশে হাততালির শব্দ। কেক কাটার সময় মেহরুন প্রথমে টুকরোটা তুলে একটু থামল, তারপর সেটা একটা ছোট্ট মেয়ের মুখে তুলে দিল। সে মেয়েটা যে একটু আগে ওকে জড়িয়ে ধরেছিল, মেয়েটা খুশিতে লাফিয়ে উঠল। আপি আমাদের আগেই খাইয়ে দিতে। সবাই হেসে উঠল। এরপর মেহরুন এক টুকরো কেক মেহেদির দিকে বাড়িয়ে দিল, বলল, এটা তোমার জন্য। মেহেদি একটু ভুরু উঁচিয়ে বলল। আমার? মেহরুন মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমার জন্য। মেহেদি কেকটা মুখে নিল। এরপর কেকটা মুখে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত নরম ভাব, যেন এই ছোট্ট মুহূর্তটা সে নিজের ভেতরে গুছিয়ে রাখতে চাইছে। মেহরুন তাকিয়েছিল ওর দিকে। ওর ঠোঁটের কোণে হালকা হাসি, কিন্তু চোখে এখনও জমে থাকা অশ্রুর ছাপ স্পষ্ট। সে মৃদু গলায় জিজ্ঞেস করল, কি, কেকটা কেমন? মেহেদি একটু ভেবে বলল, খুব মিষ্টি। তারপর একটু ঝুঁকে খুব আস্তে বলল, তবে কেকের থেকে মুহূর্তটা বেশি মিষ্টি। এই কথাটা শুনে মেহরুন হালকা লজ্জা পেল, চোখ সরিয়ে নিল, কিন্তু ঠোঁটের হাসিটা আর লুকাতে পারল না। এরই মাঝে বাচ্চাগুলো আবার হইচই শুরু করে দিল। আমারও দাও আপি, আমারও। মেহরুন হাসতে হাসতে এক একে সবাইকে কেক খাওয়াতে লাগলো। প্রতিটা ছোট মুখে আনন্দের ঝিলিক, যেন এই ছোট্ট কেকটাই তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব।
মেহেদি নিজ স্থানে দাঁড়িয়ে সবটা দেখছিল। তার চোখে আজ কোনো দুষ্টামি নেই, শুধু তৃপ্তি। হঠাৎ একটা ছোট ছেলে এসে মেহেদির হাত ধরল। সে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি কাঁদো নাকি? মেহেদি একটু চমকে গেল। না তো, কেন? ছেলেটা মিষ্টি করে বলল, তোমার চোখ লাল হয়ে গেছে। মেহেদি হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল। ধুলো ঢুকেছে হয়তো। কিন্তু সে জানে ধুলো না, এই অনুভূতিগুলোই চোখ ভিজিয়ে দিচ্ছে। কেক কাটার ছোট্ট আয়োজনটা শেষ হতে বাচ্চাগুলো হইচই ধীরে ধীরে একটু কমে এলো, কিন্তু তাদের চোখের উজ্জ্বলতা একটুও কমেনি, বরং যেন আরও বেড়েছে। মেহরুন চারপাশে তাকিয়ে এক অদ্ভুত অনুভূতি পেল। এতক্ষণ শুধু একটা মুহূর্তে ডুবেছিল, কিন্তু এখন সে জায়গাটাকে সত্যিকারে দেখছে। এতিমখানার ভেতরটা বড় হলেও খুব গোছানো, একপাশে ছোট ছোট বিছানা পরিপাটি করে সাজানো, দেওয়ালে রঙিন আঁকিবুকি, কোথাও সূর্য, কোথাও ফুল, কোথাও আবার একটা বাড়ির ছবি, যার পাশে লেখা, এটা আমাদের ঘর। চলো তোমাকে একটু ঘুরিয়ে দেখাই। পেছন থেকে মেহেদির কণ্ঠ। মেহরুন ধীরে ধীরে মাথা নেড়ে ওর সঙ্গে হাঁটতে শুরু করলো। প্রথমে দুজনে গেল একটা ছোট্ট রুমে। ওখানে কয়েকটা টেবিল চেয়ার, কিছু বই আর খাতা রাখা। ওটা ওদের পড়ার জায়গা। 20 জন টিচার আসে রোজ বিকেলে, ওদের সবাইকে পড়িয়ে যায়। মেহরুন মৃদু হেসে টেবিলের উপর রাখা একটা খাতা তুলে দেখল, কাপ হাতে অক্ষরে লেখা অ আ ক খ। এরপর ওরা গেল রান্নাঘরের দিকে। ছোট্ট একটা জায়গা, কিন্তু পরিষ্কার। একজন মাঝবয়সী মহিলা হাসি মুখে বললেন, আপনি সেই আপি? মেহরুন একটু লজ্জা পেয়ে মাথা নেড়ে হালকা হাসল। মহিলা বললেন, ওরা সারাদিন আপনার কথাই বলছে আজ। এই কথা শুনে মেহরুন আর কিছু বলতে পারল না। অবশেষে ওরা আবার বাইরের উঠোনে এসে দাঁড়ালো। তখন সূর্য হালকা নেমে গেছে, আকাশে নরম কমলা আভা। বাচ্চাগুলো কেউ খেলছে, কেউ দৌড়াচ্ছে, কেউ আবার দূর থেকে হাত নাড়ছে। আপি বাই। মেহরুন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। তার মুখে শান্ত হাসি, কিন্তু চোখে একটা অদ্ভুত টান। চলো। মেহরুন একটু চমকে উঠল। এখনই? হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তোমাকে তো আবার বাসায়ও যেতে হবে। কিছুক্ষণ চুপ থেকে মেহরুন ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। বিদায়ের সময়টা যেন হঠাৎ করে ভারী হয়ে গেল। একটা ছোট্ট মেয়ে আবার এসে জড়িয়ে ধরল তাকে। আপি তুমি আবার আসবা তো? মেহরুন ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবো। এই প্রতিশ্রুতি দিতে গিয়ে ওর গলা হঠাৎ কেঁপে উঠল। এক এক করে সবে বিদায় জানালো। কেউ হাত নাড়ল, কেউ হাসলো, কেউ আবার চুপচাপ তাকিয়ে রইল। মেহরুন গাড়িতে ওঠার আগে শেষবারের মতো ঘুরে তাকালো। এই জায়গাটা কয়েক ঘন্টার মধ্যে যেন তার জীবনের অংশ হয়ে গেছে। গাড়ি ধীরে ধীরে এতিমখানার গেট পেরিয়ে এলো। কিছু দূর যাওয়ার পর মেহেদি হঠাৎ গাড়ি থামালো রাস্তার পাশে একটা বড় গাছের নিচে। চারপাশে হালকা বাতাস, বিকেলের নরম আলো। দুজনেই চুপচাপ গাছের নিচে দাঁড়িয়ে আছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলতে পারছে না। হঠাৎ মেহেদির ফোনে একটা কল আসে। ফোনটা বের করে একটু দূরে গিয়ে কথা বলতে শুরু করে। ও ফোনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মেহরুন ওকে ডাকলো, কোনো সাড়া দেয় না। এক পর্যায়ে বেচারি মেহরুন দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। ও কোনো উপায় না পেয়ে শেষে মেহেদিকে একটু শায়েস্তা করার সিদ্ধান্ত নেয়। মেহেদিকে কিভাবে শায়েস্তা করা যায় তা ভাবতে ভাবতে মেহরুন চারপাশে চোখ বোলাতে থাকে। হঠাৎ একটু দূরে একটা ছোট্ট বাচ্চাকে আইসক্রিম খেতে দেখতে পায়। বাচ্চাটাকে দেখা মাত্রই মেহরুনের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাচ্চাটার দিকে দুষ্টু একটা হাসি দিয়ে নিজে নিজেই বিড়বিড় করে, এই তো পেয়েছি, এই বাচ্চার আম্মুকে দিয়ে ব্যাটা মেহেদিকে জব্দ করব। নিজে নিজে বিড়বিড় করা শেষ করে বাচ্চাটার দিকে এগোতে শুরু করলো। বাচ্চাটার কাছে যাওয়া মাত্রই মেহরুন বাচ্চাটার হাত থেকে আইসক্রিমটা ছো মেরে নিয়ে নেয় আর নিজেই সোজা মেহেদির দিকে দৌড় লাগায়। মেহেদির সামনে এসে একদম চুপচাপ আইসক্রিমটা তার হাতে ধরিয়ে দেয় আর কিছু না বলে আবার দৌড় লাগায়। মেহেদি তখনও ফোনে ব্যস্ত ছিল, তাই কিছুই বুঝতে পারে না। আইসক্রিমটা হাতে নিয়েই বলে যেতে থাকে। ওদিকে আইসক্রিম নিয়ে যাওয়া বাচ্চাটা কান্না করতে থাকে। তার কান্না শুনে পাশ থেকে তার মা দৌড়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হয়েছে? বাচ্চাটা কাঁদতে কাঁদতে হাত তুলে মেহেদির দিকে ইশারা করে। মা সেই দিকে তাকাতে দেখে একজন যুবক নিশ্চিন্তে দাঁড়িয়ে ফোনে কথা বলছে আর তার হাতে সেই আইসক্রিম।
মহিলাটার চোখ মুখ মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে মেহেদির হাতে আইসক্রিম দেখে ওকে চোর ভাবে। মহিলা দেরি না করে দ্রুত মেহেদির দিকে এগিয়ে যেতে লাগলো। সে এসে একদম মেহেদির সামনে দাঁড়িয়ে গেলেন, কিন্তু গ্যাংয়েদের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে বলে মেহেদি ফোনে একটু বেশি ডুবেছিল, যার কারণে চারপাশে কিছুই খেয়াল নেই ওর। মহিলা কোমরে হাত রেখে রাগে গলা শক্ত করেই বললেন, এই যে মিস্টার। হঠাৎ কারোর গলা শুনতে পেয়ে মেহেদি বিরক্তি নিয়ে ফোনটা কানে রেখে চোখ তুলে তাকালো। দেখলো সামনে এক রাগে ফুঁসতে থাকা মহিলাকে দেখে মেহেদি খুবই আশ্চর্য হয়। ফোনটা কান থেকে নামিয়ে বিরক্ত নিয়ে জিজ্ঞেস করে, জি, কিছু বলবেন? মহিলাটা আর নিজের রাগ সামলাতে পারলেন না। সে উচ্চস্বরে প্রায় চিৎকার করেই বললেন, আপনি একটা ছোট্ট বাচ্চার হাত থেকে আইসক্রিম কেড়ে নিলেন কেন? মহিলার কথায় মেহেদি পুরো হতভম্ব। কি? আমি? হ্যাঁ আপনি। এত বড় মানুষ হয়ে এই কাজ করতে লজ্জা করে না? মেহেদি রাগে ভুরু কুঁচকে গেল। এক মিনিট, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। মহিলা এবার আরও রেগে গেলেন। না বোঝার কি আছে? আমার বাচ্চা আইসক্রিমের জন্য কাঁদছে, আপনার হাতেই তো ওর আইসক্রিম। মেহেদি নিজের ডান হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি তার হাতে আইসক্রিমটা। ও কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বুঝতে পারল কিছু একটা গন্ডগোল আছে। আর এই গন্ডগোলটা কে করেছে এটাও খুব ভালো করেই বুঝতে পারছে। মেহেদি মহিলাকে বোঝাতে শান্ত কণ্ঠে বলল, দেখুন, এটা আমি নেইনি। মহিলা বাধা দিয়ে বলেন, সবাই প্রথমে এমনই বলে, নিজের ভুল ঢাকার চেষ্টা করেছেন। এবার মেহেদির শান্ত মাথাটা গরম হয়ে গেল। রাগী কণ্ঠে বলল, এক্সকিউজ মি, আমি মিথ্যা বলছি না। তাহলে আইসক্রিমটা আপনার হাতে এলো কিভাবে? মেহেদি একটু থেমে চারপাশে তাকালো। হঠাৎ তার মাথা যেন একটা আলো জ্বলে উঠল। সে বলল, এক মিনিট। তার চোখ খুঁজতে লাগলো কাউকে। দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মেহরুন মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। মেহেদির চোখ শুরু হয়ে গেল, খুঁজে পেল আসল চোরকে। মেহরুনের দিকে চেয়ে ধীরে বলল, ওকে ওয়েট, বুঝেছি। মহিলা রেগে ভুরকুচকে বলল, কি বুঝেছেন? মেহেদি এবার শান্ত থাকার চেষ্টা করলো। দেখুন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা আসলে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই মহিলা বলেন, আপনি আগে নিজের ভুল স্বীকার করেন। মেহেদি এবার বিরক্ত হয়ে গেল। আমি কোনো ভুল করিনি, তাহলে কেন ভুল স্বীকার করব? আপনি ভুল করেছেন। আমি করিনি। দুজনে গলা ধীরে ধীরে চড়তে লাগলো। এদিকে দুজনের ঝগড়া দেখে মেহরুন আর নিজেকে ধরে রাখতে পারল না। ও হাসতে হাসতে মাটিতে বসে পড়ল এবং মনে মনে বলল, আমাকে একা রেখে ফোনে পীড়িত করা, হ্যাঁ? এবার খবিশ বাটা ঠেলা সামলা। কত ধানে কত চাল তা আপনি এবার বুঝতে পারবেন। কথাটা বলেই আবারও হো হো করে হাসতে লাগলো। এদিকে মহিলার রাগ এবারে যেন চূড়ায় উঠে গেছে। আমি জানি আপনি ইচ্ছা করে এমনটা করেছেন। আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি খুবই দুষ্টু প্রকৃতির মানুষ। মহিলার এসব বাজে কথায় মেহেদি এবার সত্যি সত্যি খেপে গেল। এক্সকিউজ মি, মুখ দেখে মানুষ চেনার এই ডিগ্রিটা কোথা থেকে পেয়েছেন? আমার ডিগ্রির প্রয়োজন হয় না, নিজের চোখ যা দেখেছি সেটাই বলছি। চোখে যা দেখেছেন সেটা ভুলও হতে পারে। আমার চোখ ভুল দেখে না। ও, তাহলে আপনি মানুষ না, সিসিটিভি ক্যামেরা। আশেপাশে কয়েকজন লোক দুজনের ঝগড়া দেখছিল। তারা মেহেদির এই কথাটা শুনে দূর থেকে হেসে ফেলল। তাদের হাসতে দেখে মহিলা অপমানে আরও লাল হয়ে গেলেন। আপনি আমাকে অপমান করছেন। মেহেদি কিছুটা শান্ত কণ্ঠেই বলল, আমি না, আপনি নিজেই নিজেকে অপমান করছেন, ভুল বুঝে চিৎকার করে। আপনি আগে আইসক্রিমটা ফেরত দিন। আমি কেন দেব? এটা তো আমি কিনিনি, কিন্তু চুরিও করিনি। তাহলে আইসক্রিমটা কি নিজেই আপনার হাতে উড়ে এসেছে? কিভাবে আসল সেটাই তো বলতে চাচ্ছি, আপনি তো বলার সুযোগই দিচ্ছেন না। কারণ আপনি মিথ্যা বলছেন। আপনি একদমই শুনতে চান না, এটাই সমস্যা। দুজনের গলা এখন এতটাই চড়ে গেছে যে আশেপাশে ছোটোখাটো ভিড় জমে গেছে। একজন পাশ থেকে ফিস ফিস করে বলল, ভাই, মনে হয় আইসক্রিম থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ঠিক তখনই হাসতে হাসতে সামনে এগিয়ে এলো মেহরুন। আচ্ছা আচ্ছা, স্টপ, এনাফ। মেহরুনকে এগিয়ে আসতে দেখে মেহেদি রাগে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলল, ফন্ডের বাচ্চা, এইসব কিছু তোমার জন্য হয়েছে। তোমাকে তো আমি সময় মতো দেখে নেব। মেহেদি কথা শুনে মেহরুন দুষ্টু হাসি দিল। মেহরুনকে দেখে মহিলা অবাক হয়ে তাকালেন, জিজ্ঞেস করলেন, এই মেয়েকে? মেহরুন একটু লজ্জাপর ভান করে বলল, অ্যাকচুয়ালি
এই পুরো ঘটনা একটা প্র্যাঙ্ক ছিল। মানে? মেহরুন ব্যাখ্যা করলো। আমি ওই বাচ্চাটার কাছ থেকে আইসক্রিমটা নিয়ে দৌড়ে এসে মেহেদির হাতে ধরিয়ে দিই আর লুকিয়ে পড়ি। ভাবছিলাম ও কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখি। মহিলা হতভম্ব। মানে উনি চুরি করেননি? মেহরুন মাথা নেড়ে বলল। না, উনি নির্দোষ, পুরো দোষ আমার। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মহিলা একটু অপ্রস্তুত হয়ে গলা নরম করলেন। ওহ, আমি আসলে একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। মেহেদি ভুরু তুলে পড়ল। একটু? পাশ থেকে কেউ হেসে উঠল। একজন মহিলা এবার সত্যি লজ্জা পেলেন। সরি, আমি ভুল বুঝেছিলাম। মেহেদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম অভিযোগ করার আগে একটু যাচাই করে নেবেন। মেহরুন মেহেদির উদ্দেশ্যে হেসে বলল। আচ্ছা, এখন আইসক্রিমটা বাচ্চাটাকে ফেরত দাও। মেহেদি আইসক্রিমের দিকে তাকিয়ে দেখলো আইসক্রিমটা পুরো গলে গেছে। বলল। কিভাবে ফেরত দেবো? এটা তো গলে গেছে। মেহরুন মেহেদির হাতে গলে যাওয়া আইসক্রিমটার দিকে চেয়ে আবারও ভণ্ডামি করে বলল। তাহলে আইসক্রিম কিনবার টাকা দাও। মেহেদি হাতে থাকা আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগী কণ্ঠে বলল। সভ্য মহিলা, আমি কেন টাকা দিব? আইসক্রিমটা কি আমি চুরি করেছি না তুমি চুরি করেছো? চুরি তো আসলে মেহরুনই করেছে, তবে তাই বলে মেহেদির কাছে হার মানলে তো চলবে না। তাই মেহরুন হার মানার পাত্রী নয়, তাই কলা খাকারি দিয়ে বলল। এই, তুমি চোর কাকে বলছো? আমি কোনো চুরি করিনি, আমি তো জাস্ট তোমাকে শায়েস্তা করেছি। মেহেদি মুখ ভেঙচি কেটে বলল। আমাকে সাহায্য করা শেষ, এবার টাকা দাও। মহিলার সামনে মেহেদি বারবার টাকা দিতে বলছে দেখে বেচারি মেহরুন এবার খুব লজ্জায় পড়ে গেল। মানছিও আইসক্রিমটা মজা করে কেড়ে এনেছে, কিন্তু তাই বলে কি আইসক্রিমের টাকা ওকেই দিতে হবে? মেহেদিও তো মেহরুনের হয়ে টাকাটা দিয়ে দিতে পারে, কিন্তু মেহেদি তা না করে উল্টো মেহরুনকে জব্দ করতে টাকাটা ওকেই দিতে বলছে। মেহরুনও মেহেদির থেকে কম কিসে? সেও সিদ্ধান্ত নিয়ে গেছে যে যাই হয়ে যাক তবু কোনো টাকা দেবে না। তাই মেহেদির কথা শেষ হতেই মেহরুন তেজি গলায় বলে উঠল। আমি কোনো টাকা দিতে পারবো না। মেহেদিও হালকা ঝাড়ি দিয়ে বলে। টাকা তো তোমাকে দিতেই হবে। সেই মহিলা এতক্ষণ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনে ঝগড়া দেখছিল। ওদের দুজনে খুনসুটি তার কাছে বেশ ভালোই লেগেছে। সে দেখছিল আর শব্দ ছাড়া হাসছিল। তবে এখন আর তার ঝগড়া দেখার মতো সময় নেই, কারণ এখন তার বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরতে হবে। সে এবার হাসতে হাসতে ওদের দুজনকে থামিয়ে পড়ল। এই, আপনারা দুজন এবার থামেন প্লিজ, আইসক্রিমের টাকা দিতে হবে না। সে একটু থেমে পুনরায় বলল। আপনাদের দুজনের খুনসুটি দেখে সত্যি আমার খুবই ভালো লাগলো। দোয়া করি আপনারা সারা জীবন এভাবে একসঙ্গে থেকে খুনসুটি করে যান। মহিলার কথা শেষ হতে মেহেদি আচমকা কপাল চাপড়াতে চাপড়াতে বলল। মেহেদির এমন কথা শুনে মহিলা পুরো হতবাক হয়ে ওর দিকে চেয়ে আছে। সে বুঝতে পারছে না যে তার দোয়ার মধ্যে আসলে কি গণ্ডগোল আছে। মহিলা মেহেদির দিকে চেয়ে জিজ্ঞেস করলো। কি বলছেন? আপনার কথা কিছু বুঝতে পারলাম না। দোয়া ফিরতি থিকা করব কেন? মেহেদি এবার মেহরুনের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল। এই ভন্ড বেডি আধা বেলাতেই আমাকে আইসক্রিম চোর বানিয়ে ফেলেছে। না জানি কোন দিন আবার কাকে খুন করে আমাকে খুনের দায়ে ফাঁসিয়ে জেলে চালান করে দেয়। মেহেদির কথা শুনে আশেপাশে কয়েকজন আবারও হেসে উঠল। মহিলা এবার নিজেও অজান্তে মৃদু হেসে ফেল। মেহরুন ঠোঁট ফুলিয়ে মেহেদির দিকে তাকিয়ে বলল। এই, এত বাড়াবাড়ি করছো কেন? আমি কি এতটাই খারাপ নাকি? মেহেদি ভুরকুচকে তাকিয়ে বলল। খারাপ না, তুমি তো একটা চলন্ত বিপদ। যেখানে যাও সেখানেই ঝামেলা তৈরি করো। ও তাই নাকি? তাহলে তুমি কেন আমার পেছন পেছন ঘোরো? মেহেদি অবাক হওয়ার ভান করল। আমি তো নিজের জীবন বাঁচানোর জন্যই তোমার উপর নজর রাখি। পাশ থেকে একজন আবার বলে উঠল। ভাই, আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে সিনেমার হিরো হিরোইন। এই কথাই যেন হাসির রোল পড়ে গেল। মেহরুন একটু লজ্জা পেল, মুখে সেটা প্রকাশ না করে বলল। দেখেছো, মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারছে। মেহেদি ঠোঁট বাঁকিয়ে বলল। হ্যাঁ, বুঝতে পারছে আমি কতটা বিপদে আছি। মহিলা বুঝতে পারছে এদের দুজনের ঝগড়া আজকের অন্তত শেষ হবে না। তাই সে বাচ্চাটার হাত ধরে এগিয়ে যেতে যেতে বললেন। আচ্ছা, আপনারা ঝগড়া চালিয়ে যান, তবে একদিন কিন্তু এই ঝগড়ায় ভালোবাসায় পরিণত হবে। মেহেদি সঙ্গে সঙ্গেই বলে উঠল। না না আপা, এমন অশুভ কথা বলবেন না। মেহরুন এবার ভুরু উঁচিয়ে বলল। কেন, ভয় পাচ্ছ নাকি? মেহেদি একটু থেমে মুচকি হেসে বলল।
ভয় না, তবে তোমার মতো ঝামেলার সঙ্গে সারা জীবন কাটানো, এটা যে কোনো সাহসী মানুষের পক্ষেও কঠিন। এ কথায় মেহরুন যেন তেলে বেগুনে জ্বলে উঠল, আর কিছু না বলে সোজা মেহেদির ডান হাতে হামলা করলো। ডাইনির মতো একটা কামড় বসিয়ে দিল। কামড় দিতে মেহেদি ব্যথায় চিৎকার করে উঠল। উফ! মেহরুন কামড় দিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, কোনো দিকে না চেয়ে সামনের দিকে দৌড় লাগালো। হাতে কামড় দিয়ে মেহরুনকে পালাতে দেখে মেহেদি রাগে চিৎকার করে উঠল। শ্বশুরের ভণ্ড মেয়ে, একদম পালাবি না বলছি। ধরতে পারলে কিন্তু ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মেহরুন চিৎকার শুনে দৌড়াতে দৌড়াতে পিছে তাকালো। ক্যাচ মি ইফ ইউ ক্যান। তারপর মেহেদির দিকে চোখ টিপে বলল, এই দাঁড়া বজ্জাতনি। বলে আবার দৌড়। মেহেদি বলল বলে মেহেদি পেছন পেছন দৌড়াতে লাগলো। আর চারপাশে থাকা মানুষজন মজা নিয়ে পুরো ঘটনাটা উপভোগ করতে লাগলো। মেহরুন দৌড় দিচ্ছে হাসতে হাসতে, আর পেছনে মেহেদি পুরো সিরিয়াস মুডে তাড়া করছে। রাস্তার এক পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে মেহরুন বলল, ধরতে পারলে ধরো। মেহেদি হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, ধরতে পারলে তোমার একদিন কি আমার একদিন। রাস্তার চারপাশে মানুষজন থেমে থেমে এই দৃশ্য দেখছে। কেউ হাসছে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে। মেহরুন হঠাৎ বাঁক নিয়ে একটা বেঞ্চের পাশে থামলো। মেহেদি ঠিক তার পেছনে এসে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু মেহরুন দ্রুত পাশ কাটিয়ে আবার দৌড়। উফ, তুমি এত ফাস্ট কবে হলে? মেহরুন জিভ বের করে মজা করল। তোমার থেকে বাঁচতে গেলে তো ফার্স্ট হতেই হবে। কিছুক্ষণ এভাবে দৌড়ঝাঁপ চলার পর দুজনেই ক্লান্ত হয়ে পড়ল। শেষে মেহরুন একটা গাছের নিচে থেমে হাঁপাতে লাগলো। আর পারছি না। মেহেদিও এসে থামলো, দুহাত হাঁটুর উপর রেখে শ্বাস নিচ্ছে। কয়েক সেকেন্ড নিস্তব্ধ। তারপর মেহেদি ধীরে মাথা তুলে বলল, তুমি জানো তুমি একদম পাগল। জানি। আর আমাকে এসব ঝামেলায় ফেলার সাহস কোথা থেকে পাও? মেহরুন একটু থেমে চোখে দুষ্টু ঝিলিক নিয়ে বলল, এই সাহসের কি আছে? তুমি রাগ করলে দেখতে মজা লাগে। মেহেদি ভুরু কুচকে তাকালো। রিয়েলি? মেহরুন বলল, হ্যাঁ, একটু আগে তোমার মুখটা দেখেছো? একদম সিনেমার হিরোর মতো। আমি কিছু করিনি এরকম টাইপের। আমার তো দেখে খুবই মজা লাগছিল। মেহেদি হেসে ফেল, যদিও লুকানোর চেষ্টা করছিল। তুমি আসলেই একটা ভণ্ড। মেহরুন ভেঙচি কেটে বলল। আর নিজে কি একটা ভিলেন। ভিলেন কথাটা শুনে মেহেদি একটু থেমে গেল ও হালকা গলায় বলল, সে যাই হই, কিন্তু পরের বার আর এমন কিছু করবে না, বুঝতে পারছো? না বুঝতে পারলে? মেহেদি এগিয়ে এসে হালকা হেসে বলল। তাহলে আজকের মতোই দৌড়াতে হবে। দুজনই হেসে উঠল। হাসতে হাসতে মেহরুনের চোখ হঠাৎ রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা একজোড়া কাপড়ের দিকে চলে যায়। ছেলেটাকে দেখে মনে হয় মেয়েটার প্রতি তার যত্নটা একটু বেশি গভীর, একদম মন থেকে করা কেয়ারিং। মেয়েটা খাওয়ার পর মুখে একটু খাবারের দাগ লেগেছিল। ছেলেটা একদম স্বাভাবিকভাবে নিজের হাত দিয়ে খুব সাবধানে সেটা পরিষ্কার করে দিয়েছে। দৃশ্যটা এতটাই স্বাভাবিক আর মায়াময় যে দূর থেকেই মেহরুনের চোখ আটকে যায় সেখানে। সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন মুহূর্তটা ওর ভেতরে আলাদা একটা অনুভূতি তৈরি করেছে। পাশে দাঁড়িয়ে থাকা মেহেদি বিষয়টা খেয়াল করে। সে ধীরে ধীরে মেহরুনের অনুসরণ করে তাকায়, দেখে ছেলেটা এবার মেয়েটাকে খুব যত্ন করে পানি খাইয়ে দিচ্ছে, একদম ধীরে সাবধানে, যেন মেয়েটার কোনো অস্বস্তি না হয়। মেহেদি দৃশ্যটা দেখে কিছুক্ষণ চুপ করে রইল। মেহরুন তখনও এক দৃষ্টিতে ওই কাপড়টার দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক ধরনের মুগ্ধতা, যেন সে নিজের অজান্তেই অন্য কোনো জগতে হারিয়ে গেছে। হঠাৎই মেহেদি একদম আচমকা মেহরুনকে কোলে তুলে নিল। মেহরুন পুরোপুরি চমকে গিয়ে এক সেকেন্ডের জন্য ভাষা হারিয়ে ফেল। ও অবাক আর রাগ মিশ্রিত গলায় চিৎকার করে উঠল, এই এই কি করছো তুমি? নামাও আমাকে। মেহেদি শান্ত মুখে হাঁটা শুরু করলো, যেন কিছুই হয়নি। এভাবে দাঁড়িয়ে থাকলে আবার কোথায় কি ঝামেলা করে বসো কে জানে। মেহরুন লজ্জার রাগে লাল হয়ে যায়, হাত পা ছুটতে ছুটতে বলল, আমি কি বাচ্চা নাকি যে আমাকে কোলে নিতে হবে? মেহেদি একটুখানি হাসলো। আজকে সারাদিন যা করেছো তাতে তোমাকে বাচ্চাই বলা যায়। পাশ দিয়ে যাওয়া কয়েকজন লোক এই দৃশ্য দেখে থেমে গেল। কেউ মুচকি হাসছে, কেউ ফিসফিস করছে। মেহরুন আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল, তাই মেহেদি কোলে ঝুলে থাকা অবস্থাতেই বারবার হাত পা ছুঁড়ে প্রতিবাদ করতে লাগলো। এই নামা বলছি। তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
সবাই দেখছে। মেহেদি একদম শান্ত গলেই বলল। দেখলে দেখুক, তুমি নিজেই তো এমনভাবে দাঁড়িয়েছিলে, মনে হচ্ছিল আবার কোনো নতুন প্ল্যান মাথায় এসেছে। মেহরুন প্রায় চিৎকার করে উঠল। আমি কিছু করছিলাম না। মেহেদি ভুরু কুচকে বলল। এটাই সমস্যা, তুমি কিছু না করলেই ভয় লাগে। এই কথায় মেহরুন কিছুটা চুপ হয়ে গেল, কারণ কোলে থাকা অবস্থাতে ও মেহেদিকে কিছু করতেও পারবে না। মেহেদি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই কাপড়দের দিকে এগিয়ে চলল। মেহরুন হঠাৎ বুঝতে পারল, তাই চেঁচিয়ে উঠল। এই, তুমি ওদের দিকে যাচ্ছ কেন? মেহেদি কোনো উত্তর না দিয়ে শুধু বলল। চুপ থাকো। কিছুক্ষণের মধ্যেই মেহেদি মেহরুনকে কোলে নিয়ে ওই কাপলদের একদম সামনে এসে দাঁড়ালো। ছেলেটার মেয়েটা প্রথমে অবাক হয়ে তাকালো। এত অদ্ভুত দৃশ্য দেখে তারা কিছুটা থমকে গেল। মেহরুন তখনও মেহেদির কোলে, চুল এলোমেলো, মুখে বিরক্তি আর লজ্জার মিশ্রণ। মেহেদি খুব স্বাভাবিকভাবে বলল। এক্সকিউজ মি, সাইড প্লিজ। ছেলেটার মেয়েটা প্রথমে একটু হকচকিয়ে গেল, পরে দুজনেই দ্রুতই দুপাশে সরে দাঁড়ালো। মেহেদি কোনো কথা না বাড়িয়ে ছেলেটা আর মেয়েটার মধ্য দিয়ে মেহরুনকে কোলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। মেহেদির এমন কাণ্ডে মেহরুন তো লজ্জে একদম গুটিয়ে গেছে, কিন্তু রাগটাও কমেনি। মেয়েটা ফিস করে ছেলেটাকে বলল। দেখো, ওই ছেলেটা মেয়েটাকে কোলে নিয়ে কি সুন্দর রাস্তা পার করতেছে। ছেলেটা হালকা কাশি দিয়ে বলল। তুমি চাইলে তোমাকে কোলে নিয়ে আমিও রাস্তা পার করে দিতে পারি। ছেলেটার এমন কথা শুনে মেয়েটা লজ্জা পেয়ে আর কিছু বলতে পারল না। এদিকে মেহেদি তাদের থেকে কয়েক কদম এগিয়ে গিয়ে ধীরে ধীরে মেহরুনকে নিচে নামিয়ে দিল। মেহেদি স্বাভাবিক গলেই বলল। নাও, নামিয়ে দিলাম, এবার শান্তি। মেহরুন পা মাটিতে পড়তে এক ঝটকাই সোজা হয়ে দাঁড়ালো, চুল ঠিক করতে করতে রাগী চোখে তাকালো। তুমি একদম পাগল। আমাকে এভাবে কোলে তুলে আনার মানে কি ছিল? মেহেদি কাঁধ ঝাঁকালো, তারপর মেহরুনকে খেপানোর জন্য বলল। তাহলে নির্লজ্জের মতো অন্যের দিকে তাকিয়ে থাকার কি মানে ছিল? মেহেদির কথাই মেহরুন সত্যি সত্যি খেপে গেল। রাগে গড়গড় করে বলল। হ্যাঁ, মানছি আমি কাপলদের দিকে একটু তাকিয়েছিলাম, কিন্তু তাই বলে তুমি আমাকে এই ভরা সমাজে কোলে তুলে নেবে? মেহেদি এবার মেহরুনের দিকে কিছুটা এগিয়ে আসলো, তারপর দুষ্টু হেসে বলল। অন্য কিছু করলে তো তুমি আরো বড় ঝামেলা করে ফেলতে। মেহরুন অবাক হয়ে নিজের দিকে আঙ্গুল দেখালো। আমি ঝামেলা করি? মেহেদি শান্তভাবে মাথা নেড়ে বলল। হ্যাঁ। এ কথায় মেহরুন আর কিছু বলতে পারল না, শুধু তাতে দাঁত চেপে তাকিয়ে রইল। পেছনে সে কাপড়টা তখনও একটু দূর থেকে ওদের দেখছিল। এদিকে মেহেদি হাঁটা শুরু করলো রাস্তার পাশ ধরে। চলো, অনেক নাটক করেছো আজ। মেহরুন হাঁটা শুরু করলো ঠিকই, কিন্তু মুখ ঘুরিয়ে ফিস করে বলল। নাটক তো তুমি শুরু করো সব সময়। মেহেদি শুনে হালকা হাসলো, কিন্তু কিছু বলল না। গিফট বক্স খুলতেই মায়েরার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। ভেতরে দাঁড়িয়ে আছে সেই ছিনতাইকারীর হাত আর চোখ বাঁধা অবস্থায়, ঠিক সেই মানুষটা যাকে তারা সেই দিন জঙ্গলে এভাবে বেঁধে ছেড়ে দিয়েছিল। তবে এখন তাকে আরও ক্লান্ত আর বিধ্বস্ত লাগছে, যেন পথে আবারও মার খেয়েছে। আসলে মাহুতুমি তাকে এখানে এনেছে মায়েরাকে চমকে দেওয়ার জন্য। ঘটনা ঘটেছিল এরকম, সেদিন রাতে ছিনতাইকারীটাই চোখ বাঁধা অবস্থাতেই কোনোভাবেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর পকেটে তখনও ছিল মায়রার পায়ের নূপুর। ঠিক সেই সময় একই রাস্তা দিয়ে যাচ্ছিল মাহুতিম। হঠাৎ তার চোখে পড়ে সেই অদ্ভুত মানুষটা চোখ বাঁধা হাঁটছে টলতে টলতে। দৃশ্যটা দেখে মাহুতিমের মনে সন্দেহ জাগে। সে দ্রুত এগিয়ে গিয়ে ছিনতাইকারীটিকে থামায় এবং তল্লাশি শুরু করে। লোকটার হাত বাঁধা থাকে, সে কোনো প্রতিবাদ করতে পারে না। মাহুতিম যখন তার পকেটে হাত দেয়, তখন বেরিয়ে আসে একটি নূপুর আর সামান্য কিছু টাকা। ফোনের ফ্ল্যাশ জ্বালাতে এই নূপুরটি আলোয় ঝলমল করে ওঠে। এক নজর দেখেই মাহুতিম বুঝে যায় এটা মায়রার। নূপুরটা হাতে নিয়ে তার মনে দুশ্চিন্তা ভর করে। মায়ের কথা ভাবতেই সে উত্তেজিত হয়ে ওঠে। মুহূর্তেই ছিনতাইকারীটিকে ধরে জিজ্ঞেস করে। এই নূপুর যার, সে এখন কোথায়? তার সাথে কিছু করেছো না তো? ছিনতাইকারী কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়। না না স্যার, আমরা কিছু করিনি। সে ঠিক আছে, হয়তো এতক্ষণে বাসায় চলেও গেছে। তারপর প্রায় কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করে। স্যার, আমারে ছাইড়া দেন। কিন্তু মাহুতিম তাকে ছেড়ে দেয় না, বরং নিশ্চিত হতে এবং মায়েরাকে সত্যিটা দেখানোর জন্য তাকে সঙ্গে নিয়ে আসে। এরপর পুরো ঘটনাকে সারপ্রাইজ রূপ দিতে
এই গিফট বক্সের ভেতরই তাকে বেঁধে রাখে। গিফট বক্সে ছিনতাইকারীকে দেখে মায়েরা কয়েক সেকেন্ড কোনো কথা বলল না। তারপর হঠাৎ ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। ওর চোখে এখন আর আগে সেই রাগ নেই, আছে একটু বিস্ময়। সে আস্তে করে বলল, এই লোকটা এখানে কেন? মাহতিম এক পা সামনে এসে শান্ত গলায় বলল, ওকে আমি সেদিন রাস্তায় পেয়েছিলাম, তোমার নুপুরটা ওর কাছে ছিল। কথাটা শেষ করে পকেট থেকে সেই নূপুরটা বের করে মায়েরার সামনে ধরল। ধাতব নূপুরটা আলোতে চিকচিক করে উঠল। মায়েরা এক মুহূর্তের জন্য থমকে গেল। নিজের জিনিসটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে গেল। ছিনতাইকারী কাপা গলায় বলল, আমি চুরি করি নাই, এটা আমি কোড়াই পাইছি। মায়েরা ছিনতাইকারীর দিকে তাকালো। এবার তার চোখে কঠোরতা নেই, আছে এক ধরনের স্থিরতা। মাহতিম ধীরে বলল, ওকে আমি ইচ্ছে করে এখানে এনেছি, তবে তোমাকে ভয় দেখানোর জন্য নয়। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জানো। মায়েরা এবার মাহতিমের দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, আপনি সব সময় এমন করেন কেন? কিছু না বলে হঠাৎ হঠাৎ এমন কিছু করেন যেটা বুঝতেই সময় লাগে। মাহতিম হালকা হাসলো, বলল, কারণ তুমি আগে থেকে সবকিছু ভুল বুঝে বসো। এই কথা শুনে মায়েরা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে ছিনতাইকারীর দিকে তাকালো। তুমি আমার নুপুরটা কেন চুরি করেছো? তার গলায় এখন আর চিৎকার নেই, শুধু প্রশ্ন। ছিনতাইকারী মাথা নিচু করে বলল, আপা বিশ্বাস করেন, আমি হাসাই আপনার নুপুরটা চুরি করি নাই, এটা আমি জঙ্গলে কোড়াই পাইছি। আবার নীরবতা নেমে এলো। মাহতিম ধীরে ধীরে এগিয়ে গিয়ে ছিনতাইকারীর বাঁধনগুলো খুলে দিল। মায়েরা অবাক হয়ে তাকালো। আপনি ওকে ছাড়ছেন? মাহতিম শান্ত গলায় বলল, আমি চাই ও নিজের ভুলটা বুঝুক, কিন্তু ভয় দিয়ে না। মায়েরা কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। মাহতিম ছিনতাইকারীর উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, আমি তোকে মেরে ফেলতে এখানে আনিনি, কিন্তু যদি একই কাজ আবারও করছো তখন তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। ছিনতাইকারী চোখ তুলে তাকালো। তার চোখে এবার ভয় আর লজ্জা একসাথে। আমি চেষ্টা করব। মাহতিম এবার মায়েরার দিকে এগিয়ে গেল। তারপর নুপুরটা ওর হাতে দিয়ে বলল, এ নাও তোমার নুপুর। মায়েরা নুপুরটা হাতে নিতে এক মুহূর্তে চুপ করে রইল। তারপর হালকা শ্বাস ফেলে বলল, আপনি সত্যি খুব অদ্ভুত একটা মানুষ। মাহতিম হালকা হেসে বলল, আর তুমি খুবই জেদি। মায়েরা এবার প্রথমবারের মতো একটু হেসে ফেল। ছিনতাইকারী তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে। তার সামনে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, একজন কঠোর, একজন নরম, কিন্তু দুজনেই তাকে ভয় না দেখিয়ে তাকে ভাবতে বাধ্য করছে। মাহতিম ছিনতাইকারীকে বলল, এখন যা, কিন্তু মনে রাখিস দ্বিতীয়বার সুযোগ সবসময় আসে না। ছিনতাইকারী ধীরে ধীরে হাঁটা ধরল, কিন্তু এবার তার চোখে আর আগে সেই চালাকি নেই। সে মাথা নিচু করে ধীরে ধীরে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর রেস্টুরেন্টে আবার শান্তি নেমে এলো। মায়েরা নুপুরটা হাতে ধরে দাঁড়িয়ে রইল। মাহতিম পাশ থেকে জিজ্ঞেস করলো, কি মিস, সারপ্রাইজটা কেমন লাগলো? মায়েরা একটু থেমে বলল, খারাপ না, শুধু আপনার প্ল্যানগুলো বোঝা খুব কঠিন। মাহতিম দুষ্টু হেসে বলল। তাহলে ধীরে ধীরে বুঝে নাও। মায়েরা আর কিছু বলল না, শুধু নুপুরটা হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। আর রেস্টুরেন্টের আলোয় দুজনের মাঝখানে এবার কোনো অস্থিরতা নেই, শুধু এক অদ্ভুত শান্ত নীরবতা। এই নীরবতার মাঝেই হঠাৎ মায়ের ফোনটা বেজে উঠল। চেয়ারের উপর রাখা তার ব্যাগের ভেতর থেকে ভেসে আসছে রিংটন। ও যারা যারা টাসমি টাসমি টাসমি, ও যারা যারা কিসমি কিসমি কিসমি। শান্ত পরিবেশটা মুহূর্তেই খানিকটা ভেঙে গেল। মায়ের ফোনে রিংটন শুনে ওই পাশে কয়েকজন ওয়েটার মুখ চেপে হেসে ফেলল। এইদিকে মাহতিম একজন রাগী গম্ভীর মানুষ, সেও এই রিংটন শুনে হাসি আটকানোর চেষ্টা করছে। এবার আর হাসি চেপে রাখতে পারল না। মাহতিমের সেই গম্ভীর মুখে এই হাসিটা যেন একটু বেমানান, কিন্তু অদ্ভুতভাবে মানিয়েও যাচ্ছে। মাহতিম ভুরু তুলে বলল, সিরিয়াসলি এটাই তোমার রিংটন? মায়েরা মুহূর্তেই অপ্রস্তুত হয়ে গেল। দ্রুত ব্যাগ থেকে ফোনটা বের করতে গিয়ে ব্রেক ফেলেই দিচ্ছিল। কলটা কেটে দিয়ে ও তাড়াহুড়ো করে বলল, উফ, এটা আমি ইচ্ছে করে দিইনি। মাহতিম ঠোঁটে কোণে দুষ্টু হাসি নিয়ে বলল, তাহলে ফোন নিজে নিজে গান সিলেক্ট করে? পাশের ওয়েটাররা আবারও চুপচাপ হেসে নিল। মায়েরা এবার একটু বিরক্ত হয়ে বলল,
আমার কাজিন করেছে, আমি খেয়ালই করিনি। মাহতিম মাথা নাড়ল। বেশ ইন্টারেস্টিং কাজিন। মায়েরা চোখ ছোট ছোট করে তাকালো। আপনি এত হাসছেন কেন? মাহতিম ধীরে বলল। তোমার এই সিরিয়াস জেদি পার্সোনালিটির সাথে এই রিংটোনটা একদমই ম্যাচ করে না। মায়েরা এবার নিজের অজান্তে একটু হেসে ফেলল, বলল। সবকিছু ম্যাচ করতে হবে নাকি? মাহতিম মাথা নেড়ে বলল। না, কিছু কিছু না মিললে তো মজাটা বেশি। একটু নীরবতা নেমে এলো আবার, তবে আগের মতো অস্বস্তিকর না। এবার সে হালকা স্বাভাবিক। মায়েরা ফোনটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল। যাই হোক, থ্যাংক ইউ। মাহতিম একটু থামলো। কিসের জন্য? সে একটু থেমে তাকালো। নুপুরটা ফেরত দেওয়ার জন্যে, আর ওকে না মেরে ছেড়ে দেওয়ার জন্য। মাহতিম হালকা হেসে বলল। আমি এতটা খারাপ না যতটা তুমি ভাবো। মায়েরা পাল্টা বলল। আমি কখন বলেছি আপনি খারাপ? মাহতিম শান্ত গলায় উত্তর দিল। তোমার চোখই সব বলে দেয়। মায়েরা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল। আজ একটু আলাদা লাগছে আপনাকে। মাহতিম জিজ্ঞেস করলো। কেন? সে বাকিটাও বলল না। আগে মনে হতো আপনি শুধু রাগী, কিন্তু এখন মনে হচ্ছে। মাহতিম আগ্রহ নিয়ে এগিয়ে এলো। কি মনে হচ্ছে? মায়েরা হালকা হেসে মাথা নাড়ল। বলবো না। মাহতিমও কিছুটা হেসে ফেল। ওকে, ধীরে ধীরে বুঝে নেব। মায়েরা কিছুটা তাড়া নিয়ে বলল। ঠিক আছে, আমি তাহলে যাই, অনেক সময় পেরিয়ে গেছে, আমায় সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে। মাহতিম মাথা নেড়ে তাকিয়ে রইল, কিছু বলল না। তার চোখে যেন একটু থেমে যাওয়ার ইচ্ছে, কিন্তু মুখে সেটা প্রকাশ পেল না। মায়েরা আর কিছু না বলে ঘুরে দাঁড়ালো। রেস্টুরেন্টের কাছে দরজার দিকে কয়েকবার এগিয়ে গেল। ঠিক তখনই মায়েরা বলে পেছন থেকে মাহতিমের ডাক। মায়েরা পা থেমে গেল ও ধীরে ধীরে ঘুরে তাকালো। হুম? মাহতিম কয়েক সেকেন্ড চুপ করে রইল, কি যেন বলবে সেটা গুছিয়ে নিচ্ছে। তারপর একটু অপ্রস্তুত ভঙ্গিতে মাথার পেছনে হাত বুলিয়ে বলল। তোমার নাম্বারটা দেওয়া যাবে? মুহূর্তের জন্য পুরো পরিবেশটা আবার থমকে গেল। মায়ের চোখে হালকা বিস্ময় ফুটে উঠল। ও এক পা সামনে এগিয়ে এসে ভুরু তুলল, জিজ্ঞেস করল। আপনি আমার নাম্বার দিয়ে কি করবেন? মাহতিম গম্ভীর কণ্ঠে বলল। সবসময় এমন প্রশ্ন করো কেন? যা চাইছি তা দিয়ে দিলেই তো পারো। মায়েরা ঠোঁট চেপে একটু হাসলো। মাহতিমকে রাগাতে বলল। বারে, আপনি আমার নাম্বার চাইবেন আর আমি তার কারণ জিজ্ঞেস করব না, এটা কি কখনো হয়? মায়েরার কথা শুনে মাহাতিম সত্যি রেগে আগুন হয়ে গেল। কিন্তু মাহাতিম মনে মনে চিন্তা করলো, এই সময় রাগ দেখালে হবে না। শান্ত মাথায় মায়েরার থেকে ফোন নাম্বারটা নিতে হবে। মাহাতিম মায়েরার থেকে ফোন নাম্বারটা নিয়েই ছাড়বে। তাই শান্ত কণ্ঠে বলল। হ্যাঁ, তা ঠিক, বাট ধরো যদি আবার এমন কোনো সারপ্রাইজ প্ল্যান করতে হয়। মায়েরার সাথে সাথে বলে উঠল। প্লিজ আর না। ওরা দুজনেই হালকা হেসে ফেলল। এরপর মায়েরা সিরিয়াস ভঙ্গিতে বলল। ওকে, নাম্বারটা তুলুন। মাহাতিম তৎক্ষণাৎ পকেট থেকে ফোন বের করলো। একদম মনোযোগী ভঙ্গিতে স্ক্রিন অন করে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, বলো। মায়েরা ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তারপর একেবারে সিরিয়াস গলায় বলা শুরু করলো। 0192, বোকার মধ্যে পটেটো, লাড়বেন চাড়বেন খাইবেন, এই নাম্বারে কল করলে আমারে পাইবেন। কয়েক সেকেন্ড মাহাতিম সত্যি সিরিয়াস হয়ে টাইপ করছিল। তারপর হঠাৎ থেমে গেল। স্ক্রিন থেকে চোখ তুলে সোজা মায়েরার দিকে তাকালো। কি বললে তুমি? মায়েরা আর হাসি ধরে রাখতে পারল না, হাসিতে ফেটে পড়ল। দুইটাই তো আমার নাম্বার। বলে ও দ্রুত গেটের দিকে দৌড় লাগালো। মাহাতিম ফোনটা পকেটে ভরে মায়েরার পিছু পিছু হাঁটা ধরলো। রেস্টুরেন্টের কাছে দরজা পেরিয়ে বাইরে এসে মায়েরা এক মুহূর্ত থামলো। বিকেলের হালকা বাতাসে ওর ওড়নাটা একটু তুলে উঠল। সামনে কিছুটা দূরে মাহাতিমের গাড়িটার দিকে চোখ পড়তে ওর ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্ট এক হাসি ফুটে উঠল। ও আস্তে করে চারপাশে তাকালো। রাস্তা প্রায় ফাঁকা, তেমন কেউ খেয়াল করছে না। সুযোগটা হাতছাড়া করার মতো মেয়ে সে না। নিঃশব্দে পা ফেলে গাড়িটার কাছে গিয়ে টায়ারের পাশে হাঁটু গেড়ে বসলো। ঝুঁকে পড়ে খুব আস্তে নিজের সঙ্গে কথা বলার মতো করে ফিস ফিস করলো। বেটা আমাকে তুলে এনে এত সুন্দর সুন্দর গিফট দিল, আমারও তো উচিত তাকে কিছু একটা দেওয়া, তাই না? ওনার ভাঁজ খুলে একটা ছোট্ট পিন বের করলো ও। চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে চেপে রাখা হাসি। একটা ছোট্ট প্রতিশোধ, কিন্তু তার কাছে বেশ মজার।
একটু থেমে যেন মুহূর্তটা উপভোগ করলো। তারপর আলতো করে পিনটা টায়ারের গায়ে চাপ দিল। শীষ নীরবতার ভেতর হালকা শব্দ তুলে বাতাস বের হতে লাগলো। মাটা তৃপ্তির হাসি নিয়ে উঠে দাঁড়ালো, হাত দুটো ঝেড়ে নিল, যেন কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করেছে। তার চোখে মুখে স্পষ্ট এই ছোট্ট দুষ্টামিটাই যেন তাকে ভীষণ আনন্দ দিয়েছে। কিন্তু মায়েরা জানে না, একটু দূরে বড় একটা গাছের আড়ালে দাঁড়িয়ে মাহতিম সবটাই দেখেছে। প্রথমে মাহতিমের চোখে বিস্ময় ভেসে উঠল, তারপর ধীরে ধীরে সে বিস্ময় গলে গিয়ে ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল। মনে মনে বলল, বদমাইশ ছেমরি রে, আমি উপকার করলাম, আরে ছেমরি কিনা আমার শখের গাড়িটা টায়ার পাঞ্চার করে আমার উপকারের এই প্রতিদান দিল। রাত প্রায় 8:45। নরম অন্ধকার ধীরে ধীরে নেমে এসেছে চারিদিকে। আর সেই অন্ধকারের ভেতর সতত দরজার সামনে দুটো ছায়া, মাইরা আর মেহরুন নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তাদের ভঙ্গিমা এমন যেন ধরা পড়া চোর, চোখে লজ্জা, মুখে ধরা পড়ে যাওয়ার অস্বস্তি। দরজার ঠিক সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন ফাহিম শাহরিয়ার। তার দৃষ্টি কঠোর স্থির, যেন অনেকক্ষণ ধরেই এই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। বিকেল থেকেই তিনি যেন এক অদৃশ্য প্রহরী হয়ে উঠেছেন, পাহারা দিচ্ছেন এই দরজাটিকে। কারণ তার কানে অনেক আগেই পৌঁছে গেছে সত্যটা, আজ তার দুষ্টু দুই কন্যা স্কুলে যায়নি। ড্রয়িং রুমের ভেতর তখন পরিবারের প্রায় সবাই উপস্থিত। বাতাসে এক ধরনের চাপা উত্তেজনা, সবাই অপেক্ষা করছে কি ঘটতে চলেছে তা দেখার জন্য। ঘরের আলো আর বাইরের অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে মাইরা আর মেহরুন, দুই জগতের সীমানায়। সারাদিনের ঘোরাঘুরি শেষে তারা ফিরেছে, কিন্তু এই ফেরার কোনো স্বস্তি নিয়ে আসেনি, বরং বাড়ির দরজাটাই যেন আজ তাদের কাছে এক অদৃশ্য আদালত, যেখানে বিচারক হয়ে দাঁড়িয়ে আছেন তাদের বাবা। আর তারা নিজেরাই নিজেদের অপরাধের নীরব সাক্ষী। মাইরার মেহরুন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাদের চোখে ভয় নেই এক ফোঁটাও না, বরং ভেতরে ভেতরে একরকম জেদ কাজ করছে। তবুও তারা কিছু বলল না। নীরবতা যেন এই মুহূর্তে তাদের সবচেয়ে শক্তিশালী আশ্রয়। ফাহিম শাহরিয়ার ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। তার পায়ের শব্দটা যেন অদ্ভুতভাবে স্পষ্ট শোনাচ্ছিল। পুরো ঘর নিস্তব্ধ বলে তিনি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইলেন, খুব গভীর, খুঁটিয়ে দেখা সেই দৃষ্টি। স্কুলে যাওনি কেন? তার গলা ঠান্ডা, কিন্তু ভেতরে জমে থাকা রাগটা চাপা পড়ে আছে। মায়েরা একটু মুখ তুলল, আবার নামিয়ে ফেল। মেহরুন পাশ থেকে বোনের হাতটা আলতো করে চেপে ধরল। তারা দুজনেই জানে এখন কোনো তর্ক নয়, কোনো ব্যাখ্যাও নয়, শুধু চুপচাপ থাকা। ড্রয়িং রুমে বসে থাকা অন্যরা নিঃশব্দে এই দৃশ্য দেখছিল। কেউ কিছু বলছে না, কিন্তু প্রত্যেকের চোখে কৌতূহল, আবার খানিকটা উদ্বেগও। মায়েরা এবার ধীরে বলল, ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, তাই স্কুলে যেতে পারিনি। কথাটা বলে সে আবার চুপ হয়ে গেল। কোনো ভয় নয়, কোনো কাপা কণ্ঠ নয়, শুধু সরল স্বীকারোক্তি। মায়েরা কথা শুনে ফাহিম শাহরিয়ার ভুরু কুঁচকে তাকালেন। মেহরুনও এবার মাথা তুলে একবার বাবার দিকে তাকালো, শান্ত স্থির দৃষ্টি। ফাহিম শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তার চোখ এবার আর শুধু কঠোর নয়, তাতে যেন এক ঝলক বিস্ময়ও মিশে গেছে। তিনি ধীরে ধীরে শ্বাস নিলেন, গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমাদের এখন কিছু বলবো না, তবে বলবো এসএসসির রেজাল্টের সময়। গত দুইবারের মতো যদি তোমরা এবারও এসএসসি পরীক্ষায় ফেল করো, তাহলে শাস্তি হিসেবে আমার পছন্দ করা ছেলের সঙ্গে তোমাদের বিয়েটা দিয়ে দিব। এইবার তোমরা আর আমাকে কোনো বাহানা দিয়ে আটকাতে পারবে না। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে আমাকে কেউ এক চুল সরাতেও পারবে না। ফাহিম শাহরিয়ার অনেক আগে থেকে তার পছন্দ করা ছেলের সঙ্গে মায়রা আর মেহরুনের বিয়ে ঠিক করে রেখেছিল। তিনি চেয়েছিলেন এসএসসি পরীক্ষার পর ওদের দুজনের বিয়েটা দিয়ে দিতে, কিন্তু এই কথা মায়রা আর মেহরুনের কানে যেতেই দুই ভণ্ডতে সিদ্ধান্ত নেয় যে প্রতিবার তারা এসএসসি পরীক্ষায় ইচ্ছে করেই ফেল করবে। নিজেদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী তারা প্রতিবারই ইচ্ছে করে ফেল করে, যার কারণে ফাহিম শাহরিয়ার ওদের বিয়েটা দিতে পারে না। তবে মেয়েদের এমন কাণ্ডে ফাহিম শাহরিয়ার দিন দিন বিরক্ত ও অতিষ্ঠ হয়ে উঠছেন। বাবার কথা শুনে মায়রা আর মেহরুন চোখ দুটো বড় বড় করে একে অপরের দিকে তাকালো। ওরা দুজন ঠিক এই ভয়টাই পাচ্ছিল। বাবার এই হুমকির জন্যই ওরা দু বোন কখনো স্কুল ফাঁকি দেয় না।
পরীক্ষার আগ পর্যন্ত নিয়মিত স্কুলে যায়। আজকেও মেহরুন স্কুল ফাঁকি দিয়ে শপিং মলে যাওয়ার আগে মায়রাকে সব বুঝিয়ে প্ল্যানিং মতো স্কুলে যেতে বলেছিল, কিন্তু মাহাতিম আর মেহেদির সব সারপ্রাইজের জন্য আজকে ওদের দুজনকেই এই হুমকির মধ্যে পড়তে হলো। তবে ভয় পেলে চলবে না, তাই মায়রা আর মেহরুন একে অপরের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ধীরে ধীরে তাকালো ফাহিম শাহরিয়ারের দিকে। তারপর একসঙ্গে জেদি কণ্ঠে বলে উঠল, আমরা কোনো বিয়ে করব না। কথাটা যেন পুরো ঘরে নিস্তব্ধতা চিরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে উপস্থিত সবাই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কেউ ভাবতে পারেনি এমন পরিস্থিতিতেও দুবোন এতটা স্পষ্টভাবে প্রতিবাদ করবে। কথা শেষ করে মায়রা আর মেহরুন আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। ওরা প্রায় দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ওদের দ্রুত পায়ের শব্দ নিস্তব্ধ বাড়িটাতে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতে লাগলো। ফাহিম শাহরিয়ার আগেই রাগে ফুঁসছিলেন, কিন্তু মেয়েদের এই সরাসরি অবাধ্যতা যেন তার রাগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। তার মুখ শক্ত হয়ে উঠল, চোখে জমল তীব্র ক্ষোভ। তিনি কয়েক পা এগিয়ে গিয়ে গর্জে উঠলেন, তাহলে তোমরাও শুনে রাখো, আজ থেকে তোমাদের বাইরে যাওয়া বন্ধ, ঘোরাফেরা বন্ধ, প্রয়োজন ছাড়া কারোর সঙ্গে দেখা করা বন্ধ, এমনকি বাসার খাবারও বন্ধ। তার কণ্ঠের বাড়ির বাতাসকে আরও ভারী করে তুলল। সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে মায়রা আর মেহরুন একবার পেছনে তাকালো, কিন্তু কিছু বলল না। শুধু নীরবে একে অপরের হাত শক্ত করে ধরে নিজেদের ঘরের দিকে চলে গেল। আর নিচে দাঁড়িয়ে ফাহিম শাহরিয়ার গভীর রাগে আর হতাশায় নিয়ে তাকিয়ে রইলেন তাদের চলে যাওয়ার পথে। যেন নিজের দুই মেয়েকে আর বুঝতে পারছেন না ফাহিম শাহরিয়ার এখন রেগে আছেন, তাই তার সঙ্গে কথা বলার কেউ সাহস পেল না। তাই যে যার স্থানে চুপচাপ দাঁড়িয়ে রইল। রুমে ঢুকে দরজা কোনো রকম বন্ধ করে মায়রা আর মেহরুন জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মায়রা রুমে দরজার সঙ্গে গা ঘেঁষিয়ে দিল। কিছুক্ষণ পর ক্লান্ত শরীর হাঁপাতে হাঁপাতে মেহরুনের উদ্দেশ্যে বলল, মেহরুন রে, বাবা তো আমাদের দুজনের উপর সেই খ্যাপা কেঁপে গেছে। এবার মনে হয় বাবা সত্যি সত্যি আমাদের দুজনকে বাড়ি ছাড়া করে ছাড়বে। কথাটা শুনে মেহরুন ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মায়রার দিকে। তারপর রাগে দাঁতে দাঁত চেপে বলল, মায়নার বাচ্চা, এইসব কিছু তোর জন্যই হয়েছে। তুই যদি ঘুরতে না গিয়ে আমার পরিকল্পনা অনুযায়ী স্কুলে যেতে, ক্লাস করতি, তাহলে বাবা আজকে আর এসব জানতে পারতো না। শুধুমাত্র তোর একটা ভুলের জন্য আজকে আবারও বাবার সেই হুমকির মুখে পড়তে হলো। হাঁপাতে হাঁপাতে তাল হারিয়ে যে মায়রা নিজের বিপদ নিজেই ডেকে এনেছে, এটাও মেহরুনের কথা শুনে খুব ভালো করেই বুঝতে পারছে। মায়রা এখন ভাবছে মেহরুনকে কি উত্তর দেবে, কি করে বলবে যে মাহাতিম ওকে নিজের সঙ্গে তুলে নিয়ে গেছিল। ও যে নিজের কথায় নিজেই ফেসে গেছে। ধুর মায়রা, তোর এখন এই কথাটা বলার কি দরকার ছিল? এবার তুই মেহরুনকে কি বলবি? মায়রা মনে মনে কিছুক্ষণ বিড়বিড় করলো, তারপর আমতা আমতা করে বলল, আরে আমি তো স্কুলে যাচ্ছিলাম, কিন্তু ইকরা আর জিকরা বললো যে আয় আমরা কিছুক্ষণ ঘুরে আসি, ক্লাস শুরু হওয়ার আগে চলে আসব। কিন্তু ঘুরতে ঘুরতে যে কখন ক্লাসে যাওয়ার সময় চলে গেছে তা বুঝতেই পারিনি। মেহরুন রেগেছিল, কিন্তু এখন মায়রার কথা শুনে আরও দ্বিগুণ রেগে গেল। মায়ের পাশ থেকে সরে হাতের ব্যাগটা খাটের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে খাটের এক পাশে বসে পড়ল। তারপর দীর্ঘশ্বাস ফেলে পড়ল, ভালো হয়েছে, আর ঘুরতে হবে না। এবার বিয়ের প্রস্তুতি নিতে শুরু করো। মায়েরা এগিয়ে এসে মেহরুনের পাশে বসে দুষ্টু কণ্ঠে বলল, আরে তো চাপ নিস না তো, আমরা দুজন মিলে ঠিক কোনো একটা ব্যবস্থা করে নিব। এখন চল কিছু খাবার অর্ডার করি, আমার খুব ক্ষুধা পেয়েছে। মেহরুন হতবাক হয়ে মায়রার দিকে চেয়ে আছে, ভাবছে যে একটা মানুষ ঠিক কতটুকু ভণ্ড হলে বিয়ের মতো এমন সিরিয়াস একটা বিষয় শুনেও চিন্তা না করে উল্টো খাবার অর্ডার করার চিন্তা করছে। মেহরুন কিছু বলল না, শুধু চুপচাপ মায়রার কাণ্ড দেখে গেল। খাবার অর্ডার করে মায়রার মেহরুন সাউন্ড বক্স নিয়ে ছাদে চলে এসেছে। তারপর একটা গান প্লে করে রাতের অন্ধকারে মনের আনন্দে নাচতে শুরু করলো। এদিকে রায়ান মায়রা আর মেহরুনের জন্য খাবার নিয়ে এসে দেখে ওরা দুজন রুমে নেই। রায়ান ভাবলো বাবা বকাবকি করার পর হয়তো মন খারাপ করে ছাদে গেছে, তাই খাবারগুলো খাটের পাশে টেবিলে রেখে সে সোজা ছাদের সিঁড়ির দিকে হাঁটা ধরল। কয়েক ধাপ সিঁড়ি উঠতেই হঠাৎ তার কানে গানের শব্দ ভেসে এলো। মুহূর্তে রায়ান বুঝে গেল
এই দুই ভণ্ড নিশ্চয়ই ডিজে গান ছেড়ে নাচানাচি করছে। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদের গেটের পাশে দাঁড়িয়ে উকি দিল। উকি দিতেই সে দেখল মায়েরা আর মেহরুন দুজনেই মনে আনন্দে নাচ করছে। বাবা বকাবকি করার পরে যেখানে ওদের মন খারাপ করে রুমে বসে থাকার কথা, সেখানে ডিজে গানের তালে ওদের এমন নাচতে দেখে রায়ানের চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। মনে মনে সে বলল, আল্লাহ কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। শাহজাহান এত বকা সত্ত্বেও এরা কেমন নির্লজ্জের মতো নেচে যাচ্ছে। আল্লাহ এদের লজ্জাসন বলতে একটু কিছু দেয়নি। রায়ান আরও কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখতে লাগলো। তারপর হঠাৎ ওর মাথায় দুষ্ট একটা ফোন দিয়ে এলো। আজ এই দুজনকে একটু সাহায্য করতেই হবে, কিন্তু কিভাবে ওদের টাইট দেওয়া যায় সেটাই ও ভেবে পাচ্ছিল না। অনেক ভাবার পর হঠাৎ রায়ানের মাথায় একটা বুদ্ধি এলো, আরশোলা। কারণ তার মতে মায়েরা আর মেহরুনকে সাহায্য করার জন্য আরশোলাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আর মেয়ে জাতি তো আরশোলা দেখলেই যেন জম দেখার মতো ভয় পায়। এই আইডিয়াটা মাথায় আসতেই রায়ান আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত দৌড়ে নিচে নেমে কোথা থেকে যেন একটা কোটা ভর্তি আরশোলা নিয়ে এলো। তারপর নিঃশব্দে ছাদের গেটের পাশে বসে কোটা খুলে আরশোলাগুলো মায়েরাদের দিকে ছেড়ে দিল। আরশোলা ছেড়ে দিয়ে রায়ান দুষ্টু হেসে ফিসফিস করে বলল, যা বাবাজিরা, ওই ভণ্ড দুইটার একটু ভালো করে সাহায্য করে আসো। বলে সে মুখ চেপে স্মাইল করতে লাগলো। এরপর তার মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি এলো। আরশোলা দেখে মায়ের আর মেহরুন ভয় পেয়ে কি কাণ্ড করে সেটা ভিডিও করে রাখলে তো ব্যাপারটা আরও মজার হবে। তাই রায়ান দ্রুত পকেট থেকে ফোন বের করলো। ক্যামেরা অন করে সে ফোনটা সোজা মায়েরা আর মেহরুনের দিকে তাক করে ধরল। এখন শুধু অপেক্ষা কখন শুরু হবে ওদের আসল নাটক। এইদিকে রনির ফেস দিন দিন কালো হয়ে যাচ্ছে বলে সে নতুন একটা ফেস প্যাক বানিয়েছে। সেটাই আগে রায়ানের ফেসে লাগাবে বলে ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও রায়ানের দেখা নেই। রায়ানকে খুঁজতে খুঁজতে একসময় রনি বেশ ক্ষুধা লেগে যায়। তাই সে ডাইনিং টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা কলা তুলে নেয়। কলা হাতে নিয়ে খেতে খেতে সে ছাদের সিঁড়ির দিকে হাঁটা দেয়, কারণ ওর ধারণা রায়ান হয়তো সেখানেই থাকতে পারে। সিঁড়ির কাছাকাছি যেতেই হঠাৎ রনির কানে গানের শব্দ আসে। ছাদের উপর থেকে গানের শব্দ পেতেই রনি থমকে দাঁড়ায়। ওর মনে সন্দেহ ভয় দুটোই জাগে। মনে মনে বিড়বিড় করে, এখানে এত রাতে গান কে বাজাচ্ছে? ভূত পেতনিরা আবার ডিজে পার্টি করছে না তো? রায়ান ভাইয়াও কি এখানে এসে ভূত পেতনির সঙ্গে পার্টি করছে নাকি? রনি নিচে নিচে বিড়বিড় করা শেষ করে কলা খেতে খেতে সিঁড়ি পেয়ে উপরে উঠতে থাকে। কলা শেষ করে ও অবহেলায় খোসাটা সিঁড়ির মাঝামাঝি ফেলে দেয়। এরপর আবার উপরে উঠতে থাকে। ছাদের কাছে পৌঁছাতেই রনি অন্ধকারে গেটের পাশে কাউকে বসে থাকতে দেখে। দূর থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কেউ একজন ওখানে আছে। রনি একটু থমকে যায়। মনে মনে ভাবে, এটা কি চোর নাকি ভূত? না, ভূত পেতনি ক্যামেরাম্যান। কৌতূহল আর একটু ভয় মিলিয়ে ও ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে জোরে জোরে বলতে থাকে, ভূত আমার বউ, পেতনি আমার শাশুড়ি। ফোনের ফ্ল্যাশ লাইট অন আছে, ভূতে করবে কি? ফোনের ফ্ল্যাশ লাইটের আলোটা সামনে পড়তে ও সাহস নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বসে থাকা সেই ছায়াটার দিকে, যার পরিচয় এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। আরশোলাগুলো ধীরে ধীরে মায়েরা আর মেহরুনের দিকে এগিয়ে এলো। এতগুলো আরশোলা একসঙ্গে ছড়িয়ে পড়ায় কয়েকটা তাদের পা বেয়ে শরীরেও উঠে গেল। মায়েরা আর মেহরুন তখনও নাচের তালে এতটাই মগ্ন ছিল যে কিছুই টের পায়নি। হঠাৎ দুজনের মনে হলো শরীরের উপর কিছু যেন নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে ওরা নাচ থামিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট অন করলো এবং একসঙ্গে গা ঝাড়তে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যে আরশোলাগুলো নিচে পড়ে গেল। কি জিনিস শরীরে উঠেছিল তা দেখার জন্য মায়েরা দ্রুত ফোনের আলো নিচের দিকে ধরল। মেহরুনও কৌতূহলী হয়ে নিচে তাকালো। এদিকে গেটের পাশ থেকে সব কিছু ক্যামেরা বন্দি করছিল রায়ান। মুখ চেপে নিঃশব্দে হাসতে হাসতে মনে মনে বলল, এইবার নিশ্চিত দুই পেতনি ভয় পেয়ে জুতে ফেলে দৌড় লাগাবে। রায়ানের ধারণা ছিল এতগুলো আরশোলা দেখে মায়েরা আর মেহরুন চিৎকার করতে করতে পালাবে, আর সেই দৃশ্য ভিডিও করে পরে তাদের দেখিয়ে মজা নেবে। কিন্তু ঘটনা ঘটল পুরো উল্টো। আরশোলাগুলো দেখে প্রথমে দুজন একটু অবাক হলো,
পর মুহূর্তে ওরা একে অপরের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। এরপর রায়ানের সব আশা ভরসায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিয়ে ওরা দুজন হাঁটু গেড়ে বসে নিচ থেকে 2টা আরশোলা হাতে তুলে নিল। গেটের ওপাশ থেকে এই দৃশ্য দেখে রায়ানের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। বেচারা রায়ান কত আশা নিয়ে ক্যামেরা ধরে বসেছিল, কিন্তু কপালটাই যে খারাপ। রায়ান এখনও ফোনে ক্যামেরা ধরে রেখেছে, বিরক্ত হয়ে নিজেকেই বকতেছে। ধুর আয়ান, তুই আসলে একটা বলদ। এই 2 পেতনিকে আসলা দেখিয়ে ভয় দেখাতে এসেছিলি। এরা তো ভূত পেতনিকেও ভয় পায় না। মাঝরাতে ছাদে এসে কেমন অন্ধকারে নাচানাচি করছে, আর তুই এসেছিস সামান্য আসলা নিয়ে এদেরকে ভয় দেখাতে। মাথা মোটা কোথাকার। রায়ান নিজের উপর বিরক্ত হয়ে বিড়বিড় করছে। আর এদিকে ওই 2 ভণ্ডতে আবারও গান ছেড়ে দিয়ে হাতের আরশোলা নিয়ে নাচ করতেছে। মাইরা আর মেহরুনকে আরশোলা হাতে নিয়ে নাচতে দেখে রায়ান আবারও ক্যামেরা তাক করলো। মনে মনে নিজেকেই সান্ত্বনা দিল। থাক আয়ান, মন খারাপ করিস না। ওরা আসলা দেখে ভয় পায়নি তো কি হয়েছে? আসলা হাতে নিয়ে নাচ করছে, এটাই তো তোর জন্য অনেক। এদিকে রায়ান নিজেকে সান্ত্বনা দিচ্ছে, আর অন্যদিকে রনি ভূতের ভয়ে পা টিপে টিপে অবশেষে ছাদের সিঁড়ি পার করলো। তারপরে সে বসে থাকা লোকটার দিকে ফ্ল্যাশ লাইট নিয়ে এগিয়ে আসলো। লোকটার কিছুটা কাছে আসতে রনি দেখতে পেল লোকটা ফোন হাতে নিয়ে ছাদের দিকে ক্যামেরা তাক করে কি যেন একটা ভিডিও করছে। দৃশ্যটা দেখে রনি একটু থমকে গেল। পিছন থেকে লোকটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। রনির হঠাৎ মনে হলো এটা যেন রায়ান। মনে মনে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই রায়ান ভাইয়া, কিন্তু উনি এখানে বসে কার ভিডিও করছেন? উনি কি সত্যি সত্যি ভূত পেত্নির নাচের ভিডিও করছেন নাকি? নিজের সাথে এই কথা বলতে বলতে রনি সামনে এগিয়ে গেল। একেবারে কাছে এসে ও ফ্ল্যাশ লাইট ধরতে আলোয় রায়ানের মুখটা স্পষ্ট ভেসে উঠল। সত্যি রায়ানকে এখানে দেখে রনি পুরো হতবাক হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর জোরে জোরে ডাকতে লাগলো, রায়ান ভাইয়া, রায়ান ভাইয়া। কিন্তু রায়ান তখন ভিডিও করে এতটাই ব্যস্ত ছিল যে রনি কোনো ডাকি তার কানে গেল না। এতবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে রনি বিরক্ত হয়ে গেল। এবার সে একটু ঝুঁকে রায়ান কি ভিডিও করছে তা দেখার চেষ্টা করলো। ফোনের স্ক্রিনে মায়রা আর মেহরুনকে দেখতেই রনির চোখ কপালে উঠে গেল। ও থতমত খেয়ে তোতলাতে তোতলাতে বলল, মায়েরা, মেহরুন, ওরা এখানে? রনির গলাও কাঁপছে, হাতের ফ্ল্যাশ লাইট কাঁপতে কাঁপতে এদিক ওদিক আলো ফেলছে। ফোনের স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে মায়রা আর মেহরুন ছাদের এক কোণে দাঁড়িয়ে আরশোলা হাতে নিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচ করতেছে। এসব কিছু দেখে রনির কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। রনি এমনিতেও ভীতু প্রকৃতির একটা ছেলে, সামান্য কোনো বিষয়ই ভয় পেয়ে যায়। ও এবার ভয় এক পা পিছিয়ে গেল, রায়ানকে আবারও ডাকতে লাগলো, রায়ান ভাইয়া, রায়ান ভাইয়া, ওরা ওরা কি সত্যি মায়রা মেহরুন? এবারও রায়ানের থেকে কোনো উত্তর এলো না। বারবার ডাকার পরও রায়ানের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রনির এবার সত্যিই রাগ হলো। ও আর কোনো ডাকাডাকি না করে চুপচাপ রায়ানের পাশে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ করে ঠাস করে একটা বিকট শব্দে চারপাশ যেন কেঁপে উঠল। গত 2 দিন ধরে বেচারা রনির পেটের অবস্থা ভালো না। সারাক্ষণ হাবিজাবি খাই, হিসাব মতো খাওয়া দাওয়া না করেই পেটে গ্যাস জমে গেছে। তাই মাঝে মধ্যে এমন ভয়ঙ্কর শব্দে বাদ বেরিয়ে যাচ্ছে। হঠাৎ সেই বিস্ফোরণ সদৃশ্য শব্দে রায়ান পুরো কেঁপে উঠল। তার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। চমকে উঠে সে তড়াক করে পিছনে তাকালো, আর তাকিয়ে দেখলো তার থেকে একটু দূরে দাঁড়িয়ে রনি দুহাতে মুখ চেপে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করছে। রনিকে দেখা মাত্র রায়ান রাগে গর্জে উঠল, রনির বাচ্চা বলে তেড়ে গেল রনির দিকে। রায়ানকে তেড়ে আসতে দেখে রনি যান বাঁচাতে সিঁড়ির দিকে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে জোরে জোরে বলতে লাগলো, ভাগ রনি ভাগ, নইলে রায়ান ভাইয়ের হাতে পড়লে তুই আজকে শেষ। বলে ও আরও দ্রুত দৌড় লাগালো। রনি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে নিজের ফেলে আসা সেই কলার খোসাটাতেই পা পিছলে পড়ে গেল ধপাস। মুহূর্তের মধ্যেই ও সিঁড়ি বেয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। সাথে সাথে ব্যথায় উচ্চস্বরে চিৎকার করে উঠল, আমি শেষ।
রায়ান তখন সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল। হঠাৎ পুরো ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখে সে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে রইল। তারপর আর নিজের হাসি সামলাতেই পারল না। এই জন্যই বলি এত ধরে ভালো না। হো হো করে হাসতে হাসতে সে সিঁড়ির পাশে বসে পড়ল। এদিকে সিঁড়ির দিক থেকে চিৎকার আর হাসির শব্দ শুনে মায়রা আর মেহরুন দ্রুত নিজের ফোন হাতে নিয়ে দৌড়ে চলে এলো। এসে প্রথমেই তারা দেখলো রায়ান সিঁড়ির পাশে বসে পেট ধরে হাসতেছে। রায়ানকে এমন পাগলের মতো হাসতে দেখে মায়রা আর মেহরুন বোকা বনে গেল। ওরা দুজন কয়েক সেকেন্ড চুপ করে থেকে তারপর জিজ্ঞেস করলো,